নমস্কার বন্ধুগণ, আজকে রবিবারের মক টেস্টের 17 নম্বর পর্বের এই ক্লাসটিতে তোমাদের প্রত্যেককেই স্বাগত জানাই। আজকের এই ক্লাসটিতে আমরা কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউজ নিয়ে আলোচনা করব, যে সমস্ত প্রশ্নগুলো আপকামিং সমস্ত পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তো অবশ্যই প্রত্যেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ক্লাসটির সঙ্গে যুক্ত থাকবে। এখানে প্রথম প্রশ্ন যেটা রয়েছে, সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান যেটা রয়েছে সেটা হচ্ছে কেরালা রাজ্যে অবস্থিত। আমরা কেরালা রাজ্যের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্কের নাম জানবো, যার মধ্যে উল্লেখযোগ্য হলো পেরিয়ার জাতীয় উদ্যান, ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। এছাড়া হচ্ছে আনাইমুদি শোলা জাতীয় উদ্যান। এগুলো হলো কেরালার আরও কয়েকটি বিখ্যাত জাতীয় উদ্যান। ক্লিয়ার হয়েছে প্রত্যেকেরই? পরবর্তী প্রশ্ন দেখো, নিম্নের কোনটি ভারতের মেঘালয় রাজ্যের বিখ্যাত ফসল কাটার একটি উৎসব? এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি তোমাদের বিভিন্ন রাজ্যের উৎসব সম্পর্কে একটা বিস্তারিত ক্লাস করিয়েছি। তো সেই ক্লাসটা যারা তোমরা মনোযোগ সহকারে অ্যাটেন্ড করেছো, সেখান থেকে কিন্তু তোমরা এর উত্তরটা বলতে পারবে যে মেঘালয়ের বিখ্যাত ফসল কাটার উৎসব কোনটি। তো এর সঠিক উত্তর হয়ে যাবে নংক্রেম উৎসব, অপশন এ। ঠিক আছে, এটা হচ্ছে মেঘালয়ের ফসল কাটার একটি বিখ্যাত উৎসব। এছাড়াও মনে রাখবে যে মেঘালয়ের আরও কয়েকটি বিখ্যাত উৎসব রয়েছে, যার মধ্যে রয়েছে ওয়াঙ্গালা উৎসব, আহাইয়া উৎসব। এগুলো কিন্তু মেঘালয়ে পালিত হয়। এখানে দেখো অপশন সিতে রয়েছে হর্নবিল উৎসব। এটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, ভালো করে মনে রাখবে। হর্নবিল উৎসব কোথায় পালিত হয়? নাগাল্যান্ডে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, সালাল প্রকল্পটি কোন নদীর ওপর নির্মিত? তো এর সঠিক উত্তর হয়ে যাবে চেনাব। ঠিক আছে, চেনাব নদীর ওপর নির্মিত হচ্ছে সালাল প্রকল্প। পরবর্তী প্রশ্ন এখানে কি রয়েছে দেখো, নিম্নের কোন দেশের সাথে ভারতের আন্তর্জাতিক সীমান্ত নেই? এখানে কিন্তু এই প্রশ্নের পার্সপেক্টিভ এবং যে অপশনগুলো রয়েছে, এক্ষেত্রে আমাদের উত্তর নিতে হবে শ্রীলঙ্কা। এখানে আমি তোমাদের একটু ব্যাপারটা বুঝিয়ে বলি। দেখো, ভারত টোটাল 9টি দেশের সঙ্গে আন্তর্জাতিক সীমারেখা ভাগ করেছে। ঠিক আছে, যেটাকে আমরা বলে থাকি ইন্টারন্যাশনাল বাউন্ডারিজ, বা 9টা ভারতের নেবার কান্ট্রি রয়েছে। এবার দেখো, টোটাল 7টা দেশের সঙ্গে ভারত কি করেছে? ল্যান্ড বাউন্ডারি শেয়ার করেছে। কোন কোন 7টা দেশ? আফগানিস্তান, পাকিস্তান, চায়না, নেপাল, ভুটান, মায়ানমার এবং বাংলাদেশ। ঠিক আছে, এবং 2টো দেশের সঙ্গে সি বর্ডার শেয়ার করেছে ভারত, সেটা হচ্ছে শ্রীলঙ্কা এবং মালদ্বীপস। তো এক্ষেত্রে যেহেতু অপশনের মধ্যে শ্রীলঙ্কা রয়েছে, শ্রীলঙ্কার সঙ্গে কিন্তু ভারত ল্যান্ড বাউন্ডারি শেয়ার করছে না, সে শেয়ার করছে শ্রীলঙ্কার সঙ্গে সি বর্ডার। তো এখানে যে অপশনগুলো রয়েছে, এর পার্সপেক্টিভে কিন্তু আমাদেরকে অপশন সিটাই নিতে হবে উত্তর। তো এখানে উত্তর হয়ে যাবে শ্রীলঙ্কা। আমি আশা করছি প্রত্যেকেই তোমরা বুঝতে পেরেছো যে মোট কতগুলো দেশের সঙ্গে বর্ডার শেয়ার করেছে, কতগুলো ল্যান্ড বাউন্ডারি এবং কতগুলো সি বাউন্ডারি রয়েছে। তো আমি আশা করছি প্রত্যেকেরই এটা ক্লিয়ার হয়েছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, ছাবড়া তাপবিদ্যুৎ কেন্দ্র ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো এর সঠিক উত্তর হয়ে যাবে রাজস্থান। অপশন ডিতে রয়েছে দেখো রাজস্থান। রাজস্থান রাজ্যে অবস্থিত হচ্ছে ছাবড়া তাপবিদ্যুৎ কেন্দ্র। এটা বিখ্যাত এবং পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। পরবর্তী দেখো, পশ্চিমবঙ্গের দুর্গাপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তো এর সঠিক উত্তর হয়ে যাবে দামোদর নদীর তীরে। ভারতের বিভিন্ন নদীর তীরে কোন কোন শহর গড়ে উঠেছে সেটার ক্লাস আমি তোমাদের করিয়েছি, এবং পশ্চিমবঙ্গেরও কোন কোন শহর কোন নদীর তীরে গঠিত সেটারও ক্লাস আমি তোমাদের করিয়েছি। তবু আরও কয়েকটা ইম্পর্টেন্ট যেগুলো আমরা একবার রিকল করে নেব। যেমন দেখো, সুরি যে শহরটা রয়েছে, এটা ময়ূরাক্ষী নদীর তীরে পশ্চিমবঙ্গের। এছাড়া হচ্ছে শান্তিনিকেতন বোলপুর কোপাই নদীর তীরে অবস্থিত। জলপাইগুড়ি মনে রাখবে তিস্তা নদীর তীরে। তমলুক হচ্ছে রূপনারায়ণ নদীর তীরে। দুর্গাপুর, আসানসোল এবং বর্ধমান এই শহরগুলো হচ্ছে দামোদর নদীর তীরে অবস্থিত। এছাড়াও মনে রাখবে জঙ্গিপুর, লালগোলা এগুলো হচ্ছে ভাগীরথী নদীর তীরে অবস্থিত। এখানে কয়েকটা ইম্পর্টেন্ট যেগুলো আমি ডিসকাস করলাম, বাকি পুরো বিস্তারিত ক্লাস আমি করিয়েছি। পশ্চিমবঙ্গের বিভিন্ন শহর কোন নদীর তীরে গড়ে উঠেছে সেই ক্লাসটা অবশ্যই তোমরা প্রত্যেকে একবার অ্যাটেন্ড করে নেবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, 1932 সালের পুনা চুক্তি কিসের সাথে সম্পর্কিত? তো এটা ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অনগ্রসর শ্রেণীর রাজনৈতিক অধিকার। ঠিক আছে, এটার সঙ্গে 1932 সালের পুনা চুক্তি সম্পর্কিত ছিল। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য মনে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো, স্বরাজ পার্টির প্রথম সভাপতি কে ছিলেন? তো এর সঠিক উত্তর হয়ে যাবে চিত্তরঞ্জন দাস। অপশন ডি, স্বরাজ পার্টির প্রথম সভাপতি ছিলেন চিত্তরঞ্জন দাস। নেক্সট দেখো, সাতবাহনদের সরকারি ভাষা কি ছিল? তো সঠিক উত্তর হয়ে যাবে প্রাকৃত ভাষা। ঠিক আছে, সাতবাহনদের সরকারি ভাষা ছিল প্রাকৃত ভাষা। পরবর্তী প্রশ্ন দেখো, শান্তিনিকেতন ওয়ার্ল্ড হেরিটেজ সাইট পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? ইম্পর্টেন্ট প্রশ্ন। সম্প্রতি শান্তিনিকেতনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে 2023 সালে। এই শান্তিনিকেতন মনে রাখবে এটা পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় অবস্থিত, যেটা হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে সম্প্রতি ঘোষণা করা হয়। নেক্সট দেখো, ভারতনাট্যম কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। তো ভারতনাট্যম হচ্ছে তামিলনাড়ু রাজ্যের একটি শাস্ত্রীয় নৃত্য। দেখো, এই নৃত্যগুলো থেকে প্রত্যেক পরীক্ষাতে একটা বা দুটো প্রশ্ন আসবেই, তাই আমি এই প্রশ্নগুলোকে বারবার তোমাদের রিভাইজ করাচ্ছি।
তো ভারতনাট্যম হচ্ছে তামিলনাড়ুর শাস্ত্রীয় নৃত্য। এবার বাকি যে 8টা মোট আমাদের শাস্ত্রীয় নৃত্য রয়েছে সেগুলো কোন রাজ্যে বিখ্যাত আমরা আরেকবার দেখে নেবো আমরা এখানে। তো দেখো, ভারতনাট্যম হচ্ছে তামিলনাড়ু, কত্থক উত্তরপ্রদেশ, কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ, কথাকলি কেরালা, আচ্ছা সত্রিয়া হচ্ছে আসাম, মনে রাখবে এটা ইম্পর্টেন্ট, ওড়িশি তো ওড়িশা, নাম থেকেই তোমরা এটা মনে রাখবে, মণিপুরি মণিপুর, এছাড়াও মনে রাখবে মোহিনীআট্টম কেরালা। তাহলে কেরালা রাজ্যে দেখো এখানে দুটো শাস্ত্রীয় নৃত্য রয়েছে, কথাকলি এবং মোহিনীআট্টম। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এটা একদম তোমরা গেঁথে নাও মাথায়, এখান থেকে একটা না একটা প্রশ্ন কিন্তু প্রত্যেক পরীক্ষাতেই তোমরা পাবেই। তো এটা ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। চলো পরবর্তী প্রশ্ন দেখো, নিম্নের কোন শহরটি ভারতের হীরের শহর বা ডায়মন্ড সিটি নামে পরিচিত? দেখো, ডায়মন্ড সিটি বা হীরের শহর বলা হয় সুরাটকে। আচ্ছা, ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি? তো দেখো, ভারতের ক্ষুদ্রতম রাজ্য যদি বলা হয় সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে গোয়া, অপশন এ তে রয়েছে দেখো এখানে। আচ্ছা, এখানে গোয়া হলো আমাদের ভারতের ক্ষুদ্রতম রাজ্য। এবার এই গোয়া রাজ্যের রাজধানী কোথায় এটা তোমরা আমাকে প্রত্যেকেই কমেন্ট করে জানাও যে গোয়া রাজ্যটির রাজধানী কোথায়। পরবর্তী প্রশ্ন দেখো, ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, ভারতীয় সংবিধানের কত থেকে কত নম্বর ধারায় মৌলিক অধিকার অন্তর্ভুক্ত রয়েছে? ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তো মৌলিক অধিকার আমরা জানি যে আমাদের মোট 6টা মৌলিক অধিকার রয়েছে। সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার এবং সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। এই যে টোটাল মৌলিক অধিকার 6টা আমাদের রয়েছে, এই মৌলিক অধিকারগুলোর কথা উল্লেখ রয়েছে সংবিধানের কত থেকে কত নম্বর ধারায়। তো এটা ভালো করে মনে রাখবে, আমাদের ভারতীয় সংবিধানের 12 থেকে 35 নম্বর ধারায় এই মৌলিক অধিকারের কথা অন্তর্ভুক্ত রয়েছে। তো এটা পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, খুব ভালো করে মনে রাখবে। আরেকটা জিনিস এখানে তোমরা মনে রাখবে, মৌলিক কর্তব্য যেটাকে বলা হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিস। এটা তো ছিল ফান্ডামেন্টাল রাইটস যেটা মৌলিক অধিকার, আর একটা হচ্ছে মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটিসের উল্লেখ রয়েছে সংবিধানের 51A ধারায়। এটাও ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে দুটোই, ঠিক আছে? আচ্ছা, এবার ধারাগুলো সম্পর্কে আমি তোমাদের একটু বেসিক আজকের এখানে আমি বলে দিই, বাকি ধারা সম্পর্কে পুরো বিস্তারিত ক্লাস আমি তোমাদের করাবো, সেখানে পুরো বিস্তারিতভাবে আলোচনা করা হবে কত থেকে কত নম্বর ধারায় আমাদের ভারতীয় সংবিধানের কি বলা রয়েছে। এখন যেটা তোমরা ওপরে একটু মনে রাখবে, 1 থেকে 4 নম্বর ধারা যেটা রয়েছে সেখানে বলা রয়েছে ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরিজ, মিনস হচ্ছে ভারত ও তার যে সমস্ত অঙ্গরাজ্য রয়েছে সেগুলোর নাম যে রয়েছে এগুলো হচ্ছে 1 থেকে 4 নম্বর ধারার মধ্যে এই সংক্রান্ত কিছু বলা রয়েছে। 5 থেকে 11 নম্বর ধারায় বলা রয়েছে সিটিজেনশিপ বা নাগরিকত্ব সম্পর্কে, এটা ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। পরপর আমি তোমাদের বলে দিচ্ছি, জাস্ট একটু তোমরা মনে রাখবে। 12 থেকে 35 নম্বর ধারায় বলা রয়েছে মৌলিক অধিকার সম্পর্কে, যেটা আমরা পড়লাম, ঠিক আছে? তারপর 36 থেকে 51 নম্বর ধারা যেটা রয়েছে সেখানে বলা রয়েছে নির্দেশমূলক নীতি। তো এগুলো বেসিক একটা আইডিয়া পাওয়া ধারা সম্পর্কে, বাকি পুরো বিস্তারিত ক্লাসে তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে যে কত নম্বর ধারায় কি বলা রয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, এ সেঞ্চুরি ইজ নট এনাফ, এই বইটির রচয়িতাকে? ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তো মনে রাখবে এই বইটির রচয়িতা হলেন সৌরভ গাঙ্গুলি, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। আরও কয়েকটি বিখ্যাত বই আমরা দেখে নেব যেগুলো বিখ্যাত ক্রিকেটাররা লিখেছেন, যেমন হচ্ছে স্ট্রেঞ্জ ফর মাই হার্ট, এটার রচয়িতা হলেন কপিল দেব। এছাড়াও মনে রাখবে প্লেইং ইট মাই ওয়ে, এই বইটি লিখেছেন সচিন টেন্ডুলকার। এগুলো পরীক্ষায় এসেছে বারবার, তাই এই দুটো ইম্পর্টেন্ট আমি তোমাদের এখানে দিয়ে দিলাম, ঠিক আছে? তো এটাই ছিল আজকে সানডে মক টেস্টের ক্লাস। এখানে আমরা কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। আশা করছি আজকের এই প্রশ্নগুলো আপকামিং পরীক্ষাগুলোতে তোমাদের অনেক হেল্প করবে। এবং আজকের এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানিও। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আমাদের চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। এবং তোমরা খুব ভালোভাবে পড়াশুনো করো এবং সমস্ত পরীক্ষার জন্য খুব ভালোভাবে প্রস্তুতি নাও।